সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং বরাবরের মতোই বাসায় নিজেদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম অম্ল, ক্ষারক এবং লবণ, যেটা তোমাদের বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় হিসেবে আছে। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে মাঝে মধ্যেই কিন্তু প্রচুর সৃজনশীল তোমাদের পরীক্ষাগুলোতে এসে থাকে। এখান থেকে অনেক নৈর্ব্যক্তিক প্রশ্নও কিন্তু এসে থাকে। পাশাপাশি এই অধ্যায়টাকে তোমরা পড়তে একটু ভয় পাও, তোমরা অনেকেই এই অধ্যায়টাকে উপেক্ষা করে যেতে চাও, যদিও অধ্যায়টা কিন্তু খুবই ছোট এবং বেশিরভাগই আসলে মুখস্থ পড়া। তোমরা যদি অষ্টম অধ্যায়টা ভালো করে বুঝে থাকো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে এই 10ম অধ্যায় পড়তে গিয়ে খুব বেশি কিন্তু অসুবিধার মুখোমুখি হওয়ার কথা না। যাই হোক, আমি ধরে নিচ্ছি তোমরা অষ্টম অধ্যায় খুব ভালো করে পড়েছো, কারণ অষ্টম অধ্যায় যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু এই 10ম অধ্যায়ের বিক্রিয়াগুলো কিন্তু ঠিকঠাক মতো তোমরা বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে অষ্টম অধ্যায় পড়িয়েছিলাম এবং ধারণা করে নিচ্ছি অষ্টম অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে পড়েছো। অষ্টম অধ্যায়ের থেকে আমাদের মূলত যে বিষয়টা বেশি দরকার হবে 10ম অধ্যায় বোঝার জন্য, সেটা হচ্ছে যোজনী। বিভিন্ন মৌলর যোজনী কত কত ছিল, যৌগমূলক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যখন আমরা কোনো একটা বিক্রিয়া করব, কোনো একটা অ্যাসিডকে ভাঙবো, তখন সেই অ্যাসিড ভাঙতে গেলে আমাদের অ্যাসিডের ভিতরে যৌগমূলকটাকে চিনতে হবে। তো সেই যৌগমূলক কী এবং যৌগমূলকের সংকেতগুলো কীরকম হয়, এই যৌগমূলকগুলো আশা করছি যে তোমরা বাসায় ভালো করে শিখে রেখেছো। কারণ যৌগমূলক যদি চিনতে না পারো তাহলে কিন্তু এই অধ্যায় পড়তে গিয়ে একটু অসুবিধার সৃষ্টি হবে। পাশাপাশি যোজনী, বিভিন্ন মৌলের যোজনী কত, বিভিন্ন যৌগের যোজনী কত, এই বিষয়গুলো জানতে হবে। পাশাপাশি রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ কিভাবে হয়, এই বিষয়গুলো তো বেসিক বিষয়, এগুলো তো তোমাদের জানতেই হবে। রসায়নের যে কোনো রাসায়নিক বিক্রিয়া পড়তে গেলেই এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন পড়ে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের অধ্যায়টা। আজকের অধ্যায়ের নাম অম্ল, ক্ষারক, লবণ। তো আমি আজকে আমার আলোচনা মূলত এই অম্ল তথা অ্যাসিডের মধ্যে সীমাবদ্ধ রাখবো। তোমরা জানো যে অম্ল এর ইংরেজি শব্দ অ্যাসিড আর অ্যাসিডের বাংলা প্রতিশব্দ অম্ল। তো এই যে অম্ল বা অ্যাসিড বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো, অম্ল বা অ্যাসিড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। আমরা যত ধরনের রাসায়নিক পদার্থগুলোকে দেখি তাদের বৈশিষ্ট্য বা ধর্মের উপরে ভিত্তি করে আমরা রাসায়নিক পদার্থগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি: অম্লধর্মী, ক্ষারধর্মী বা ক্ষারকধর্মী এবং নিরপেক্ষধর্মী। অম্লধর্মী কি সেটা তো আমরা পড়ব, ক্ষারক কি বা ক্ষারধর্মী কি সেটাও আমরা পরবর্তীতে পড়ব। আর যেগুলো অম্লও না ক্ষারকও না সেগুলো হচ্ছে নিরপেক্ষ পদার্থ। তো আমরা আজকে প্রথমত আমাদের আলোচনা শুরু করব অম্ল নিয়ে, অ্যাসিড নিয়ে। তো এই অম্ল বা অ্যাসিড সম্পর্কে ভালো করে বুঝতে গেলে আমাদের কিছু উদাহরণ দিয়ে বোঝাটা খুবই সহজ হবে। তো সেই উদাহরণ দিয়ে যদি আমরা এই অম্ল বা অ্যাসিডগুলোকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো যে কিছু উদাহরণ দেখি। প্রথমে আমি বলছি, পাশে তোমরা পাশে পিছনে লেখাগুলো উঠে যাবে আশা করছি। তো দেখো যে প্রথমে কিছু অ্যাসিড আমরা দেখি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে ধরো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। তারপরে ধরো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। এরপরে ধরো আরেকটা তোমাদের বইতে জৈব অ্যাসিডের নাম দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, জৈব অ্যাসিড বা জৈব যৌগ যেটা, এটা রসায়নের সম্পূর্ণ নতুন একটা পার্ট, সম্পূর্ণ আলাদা একটা অংশ। মানে যেখানে তোমার একটা বিশাল একটা অংশ আলোচনা করা হয় জৈব রসায়ন, এবং জৈব রসায়নের রাসায়নিক বিক্রিয়ার গঠন, রাসায়নিক বিক্রিয়ার কৌশল, এগুলো কিন্তু ভিন্ন ধরনের হয়। তো তারপরে তোমাদের বইতে জৈব যৌগ হিসেবে, জৈব একটা অ্যাসিড হিসেবে তোমাদের বইতে অ্যাসিটিক অ্যাসিডের নাম দেওয়া আছে এবং অক্সালিক অ্যাসিডের নাম দেওয়া আছে। তো এই অ্যাসিটিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিডের সংকেত দেখলেই তোমরা বুঝতে পারবে এই সংকেত কিন্তু অন্যান্য সাধারণ অ্যাসিডের সংকেতের মতো না। তো এর সংকেতটা কেন এরকম হলো, এই বিষয়গুলো জানতে গেলে আমাদের জৈব রসায়নের জ্ঞান থাকতে হবে। আর জৈব রসায়ন সম্পর্কে তোমরা শিখতে পারবে ক্লাস 9-এ যখন উঠবে, 9-এর রসায়ন বইতে, তখন জৈব রসায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখানে গিয়ে তোমরা বিস্তৃত জৈব রসায়ন সম্পর্কে জানতে পারবে। আশা করছি জৈব অ্যাসিড যে দুইটা রয়েছে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আর আরেকটা আছে তোমাদের বইতে অক্সালিক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিডের সংকেতগুলো একটিতে মুখস্থ করে ফেলবা। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আবার কি বললাম? CH3
COOH। তো এই যে অ্যাসিডগুলোর সংকেত আমি পাশে লিখেছি দেখো, তো এই সংকেতগুলোকে যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি তাহলে কিন্তু দেখা যায় এই অ্যাসিড যতগুলো আছে প্রত্যেকটা অ্যাসিডের অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু রয়েছে। কোনোটাতে একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে, আবার কোনোটাতে কিন্তু একাধিক হাইড্রোজেন পরমাণু রয়েছে। যেমন HCl-এ একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে, নাইট্রিক অ্যাসিডে একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে, কিন্তু সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন পরমাণু রয়েছে, আবার ফসফরিক অ্যাসিডে 3টা হাইড্রোজেন পরমাণু রয়েছে। এই যে হাইড্রোজেন পরমাণুগুলো, এই হাইড্রোজেন পরমাণুগুলো অন্য কোনো ধাতু বা অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করলে এই হাইড্রোজেন পরমাণুগুলো কিন্তু সহজেই প্রতিস্থাপিত হতে পারে। এজন্য এই হাইড্রোজেন পরমাণুগুলোকে আমরা বলি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। যেমন নিচে যে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা দেয়া আছে, সেই অ্যাসিটিক অ্যাসিডের শেষে যে হাইড্রোজেনটা রয়েছে এইটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, অর্থাৎ COOর পরে যে Hটা রয়েছে এই Hটা কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। অর্থাৎ আমরা দেখতে পেলাম অ্যাসিডের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। এটা তো সবাই বুঝেছো, অ্যাসিডগুলোর সংকেত দেখলেই আমরা কিন্তু এটা বুঝতে পারি। এখন এই অ্যাসিডগুলোকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, অ্যাসিডগুলোকে পানিতে মেশালাম, পানিতে দ্রবীভূত করলে তখন এই অ্যাসিডগুলো আয়নে পরিণত হয়, আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। তো অ্যাসিডগুলো যখন আয়নে পরিণত হয়, কোন অ্যাসিড ভাঙলে কি কি আয়ন হচ্ছে সেটা একটু দেখো। যে যখন উপরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তো HCl যখন পানিতে ভেঙে যাবে, দেখো তুমি আয়নে ভাঙবে কিভাবে? আয়নে ভাঙবে একদম সহজ কথা, যদি অ্যাসিডগুলো যদি 2টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় তাহলে আয়নে পরিণত হলে ওই 2টা মৌলিক পদার্থের আয়ন পরিণত হবে। অথবা যদি একটা যৌগমূলক আর একটা মৌল হয় তাহলে ওই যৌগমূলক এবং ওই মৌলের আয়নে পরিণত হবে। অর্থাৎ যৌগমূলক বা মৌলটা চিনতে পারলেই তুমি সেটাকে পানিতে বিযোজিত করতে পারবে। যেমন HClকে ভাঙলে কি পাচ্ছি? H+ এবং Cl-, কারণ হাইড্রোজেন ধনাত্মক আধানযুক্ত হয় এবং ক্লোরাইড ঋণাত্মক আধানযুক্ত হয়। এটা ষষ্ঠ এবং অষ্টম অধ্যায়ের জ্ঞান থেকে তোমরা জানো। তারপরে যেটা রয়েছে নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে এটাকে ভাঙলেও কি হবে? হাইড্রোজেন পরমাণু পাবো আর নাইট্রেট আয়ন, NO3 কিন্তু নাইট্রেট আয়ন তোমরা জানো একটা যৌগমূলক, সেটা অষ্টম অধ্যায়ে আছে যার যোজনী 1। সুতরাং এটাকে ভাঙলে কি পাবো? H+ এবং NO3-। এরপরে যেটা রয়েছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তো এইটাকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি? H2 মানে এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হবে H+, আর SO4 সালফেট আয়ন, সালফেট আয়নের সংকেত আমরা জানি SO4(2-), সেক্ষেত্রে হবে H+ এবং SO4(2-)। তারপরে ধরো তোমাদের বই এরপরে যেটা আমি পাশে লিখেছি সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো সেই ফসফরিক অ্যাসিডটাকে যদি ভাঙি তাহলে কি হবে? হাইড্রোজেন আয়ন এবং ফসফেট আয়ন, ফসফেট আয়নের যোজনী হচ্ছে 3, এর জন্য PO4(3-)। তাহলে দেখো, এবং এরপরে যেটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, তো অ্যাসিটিক অ্যাসিডকে যদি পানিতে বিযোজিত হয় তাহলে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন আলাদা হয়ে যাবে। অ্যাসিটেট আয়নের সংকেত CH3COO- আর হাইড্রোজেন আয়ন তো H+। তাহলে দেখো এই যে যত অ্যাসিডগুলো লিখেছিলাম সকল অ্যাসিডই পানিতে বিযোজিত হয় এবং পানিতে বিযোজিত হলে কি উৎপন্ন করেছে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে। এটা কমন, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তার মানে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যগুলোর দিকে তাকালে দেখলাম যে অ্যাসিডের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। দ্বিতীয়তে আমরা দেখলাম অ্যাসিড সমূহকে যদি আমরা পানিতে মেশাই বা পানিতে বিযোজিত করি তাহলে অ্যাসিড সমূহ পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এটা তো দেখলাম। এখন ধরো এই অ্যাসিডকে যদি আমরা কোনো ধাতুর সাথে বিক্রিয়া করাই তাহলে কি হয়? আমরা কোনো অ্যাসিডকে ধাতুর সাথে বিক্রিয়া করাচ্ছি, তো ধাতুর সাথে বিক্রিয়া করালে কি হয় সেটা একটু দেখো। ধরো HCl একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সাথে কোনো একটা ধাতু, যেমন ধরো পটাশিয়াম ধাতু নিই, তাহলে HCl+ পটাশিয়াম ধাতু যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে? পটাশিয়াম গিয়ে হাইড্রোজেন আয়নকে কিন্তু সরিয়ে দিবে। হাইড্রোজেন যেহেতু প্রতিস্থাপনীয় ছিল, পটাশিয়াম ধাতু গিয়ে হাইড্রোজেন যে পরমাণু সেই হাইড্রোজেনের পরমাণুকে সরিয়ে দিয়ে পটাশিয়াম নিজে হাইড্রোজেনের স্থানে বসে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে? পটাশিয়াম গিয়ে যখন হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেক্ষেত্রে পটাশিয়াম নিজে বসলো, তাহলে কি উৎপন্ন হলো? KCl, পটাশিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন সরে গেল, তার মানে হাইড্রোজেনের একটা অণু তৈরি হবে আর হাইড্রোজেনের অণু সংকেত H2, সেক্ষেত্রে +H2 পাশে আমরা লিখে দিই। এক্ষেত্রে খেয়াল করো, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এই পাশে তো হাইড্রোজেন একটা আছে, ওই পাশে হাইড্রোজেন কেন 2টা হলো? খেয়াল করো, আমি কিন্তু সমতা করিনি,
একটা হলো, দুইটা হলো, বা এই যে অণুর সংখ্যা সমান করতে হবে, পরমাণুর সংখ্যা সমান করতে হবে, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সমতা করলে তখন লিখতে হয়। তো আমি সমতা করিনি, আমি এটা লিখিনি। তাহলে বলতে পারো স্যার H2 কেন লিখলেন? H2 লিখেছি কারণ হাইড্রোজেনের একটা অণু তৈরি হয়েছে, আর হাইড্রোজেনের অণুর সংকেত H2, তাই H2 লিখেছি। আর ওখানে যখন সোডিয়াম গিয়ে হাইড্রোজেনকে সরিয়েছে, সোডিয়ামের যোজনী 1, আবার ওদিকে ক্লোরিন যে তার যোজনীয় 1, এই জন্য সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে, যেক্ষেত্রে KNaCl আমি আলাদা করে লিখেছি, এক্ষেত্রে Na2 বা 3 কিন্তু লেখা হয়নি। আশা করছি বুঝেছো যে এই যে যোজনী আদান প্রদান করে কিভাবে যৌগ গঠন করতে হয়, এটা তো আমি পড়িয়েছিলাম অষ্টম অধ্যায়ে, সেই অষ্টম অধ্যায়ের জ্ঞানটা এখানে লাগবে। এরপরে যেটা রয়েছে ধরো সালফিউরিক অ্যাসিড। তো এই সালফিউরিক অ্যাসিডের সাথে যদি ধরো ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে তাহলে কি হবে? তো সালফিউরিক অ্যাসিডের সাথে যদি ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, দেখো H2SO4 এর সাথে ম্যাগনেসিয়াম Mg যখন বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম এসে হাইড্রোজেনকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে নিজে ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের জায়গায় বসবে, তাহলে কি উৎপন্ন হবে? MgSO4, আর হাইড্রোজেন সরিয়ে গিয়ে H2 উৎপন্ন হবে, তাহলে MgSO4 প্লাস H2। এখানে খেয়াল করো ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, আবার সালফেটের যোজনীয় 2, যে কারণে MgSO4 হয়েছে। আচ্ছা, এরপরে ধরো, অথবা ধরো ম্যাগনেসিয়াম আমাদের ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, মানে ফসফরিক অ্যাসিড H3PO4, এই ফসফরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম Mg বিক্রিয়া করছে, তাহলে কি হবে? দেখো ম্যাগনেসিয়াম গিয়ে ফসফরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিজে বসবে, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে MgPO4 প্লাস H2। কিন্তু এখানে খেয়াল করো Mg ম্যাগনেসিয়াম এর যোজনী 2, আর ফসফেট PO4 যার যোজনী 3, তাহলে কি হবে? বিক্রিয়াতে ম্যাগনেসিয়ামের যোজনী 2 ফসফেটকে দিবে, ফসফেটকে দিলে পুরো ফসফেটকে ব্র্যাকেটে রেখে আমরা 2 লিখব, আর ফসফেটের যোজনী কত? 3, সেটা কাকে দিবে? ম্যাগনেসিয়ামকে দিবে, এই জন্য ম্যাগনেসিয়ামের নিচে আমরা 3 লিখব। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি হচ্ছে? Mg3PO4 হোল 2 প্লাস H2। তাহলে এই যে বিক্রিয়াগুলো দেখলাম, এই বিক্রিয়াগুলোতে দেখা যাচ্ছে অ্যাসিডের সাথে যখন একটা ধাতু বিক্রিয়া করে, খেয়াল করো আমি যে সকল ধাতুগুলো নিয়েছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম, এরা সবাই কিন্তু ধাতু, এবং এই ধাতুগুলো কার সাথে বিক্রিয়া করছে? বিক্রিয়াগুলোতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। তো এই অ্যাসিডের সাথে যখন ধাতুগুলো বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে সবগুলোর ক্ষেত্রেই কি উৎপন্ন হচ্ছে? সবগুলোর ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। পাশাপাশি কি উৎপন্ন হচ্ছে? পাশাপাশি উৎপন্ন হচ্ছে ওই ধাতুগুলোর লবণ। যেমন প্রথমে যেটা উৎপন্ন হচ্ছিল পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ, সোডিয়াম ধাতুর লবণ। বা পরবর্তীতে ম্যাগনেসিয়াম সালফেট যেটা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু ম্যাগনেসিয়াম ধাতুর লবণ, বা ম্যাগনেসিয়াম ফসফেট, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতুর লবণ, ম্যাগনেসিয়াম ফসফেট বা ম্যাগনেসিয়াম সালফেট বা পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড, যাই হোক না কেন, এগুলো সবই কিন্তু ধাতুর লবণ। তাহলে ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে ধাতুর লবণ উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটাও কিন্তু আমরা অ্যাসিডের একটা ধর্ম দেখতে পেলাম। তাহলে ওভারঅল আমরা অ্যাসিড কি জিনিস এটা কিন্তু একটা ধারণা এখন পেয়ে গেছি। সুতরাং এখন যদি আমাদের সামনে প্রশ্ন আসে অ্যাসিড কাকে বলে, তাহলে কিন্তু আমরা অ্যাসিড কাকে বলে এই প্রশ্নটার উত্তর দিতে পারবো। অ্যাসিডের একটা সংজ্ঞা আমরা তৈরি করতে পারবো। কীরকম? অ্যাসিডের সংজ্ঞা দিতে গিয়ে তাহলে আমরা কি বলবো? তাহলে বলতে পারি, প্রথমেই একদম দেখেছিলাম কি, যে এদের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমরা বলতে পারি যে সকল ধাতুর অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, এবং তারা কি করেছিল? তারা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছিল। সুতরাং আমরা বলতে পারি যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয়, মানে এক বা একাধিক, অনেকগুলো থাকতে পারে, একটাও থাকতে পারে, তাহলে যে সকল পদার্থের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু রয়েছে, যারা কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাদেরকে অ্যাসিড বলে। আবার খেয়াল করো, একদম সহজ সংজ্ঞা। অ্যাসিডের ধর্মগুলো যদি প্রথম থেকে সুরে বুঝে থাকো, তাহলে এই সংজ্ঞাটা নিজে থেকে বানাতে পারবে। অ্যাসিডের সংজ্ঞায় কি বলবো? অ্যাসিডের সংজ্ঞায় আমরা বলবো যে সকল পদার্থের অণুতে বা যে সকল যৌগিক পদার্থের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, যা কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাকে আমরা অ্যাসিড বলি। সহজ কথা। অথবা আরও সহজ করে অ্যাসিডের একটা সংজ্ঞা দিতে পারি। অ্যাসিডগুলোকে যখন আমরা পানিতে দ্রবীভূত করেছিলাম, তখন অ্যাসিডগুলো কি করেছিল? অ্যাসিডগুলোকে যখন আমরা পানিতে দ্রবীভূত করেছিলাম, তখন কিন্তু খেয়াল করো অ্যাসিডগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছিল।
তাহলে যেহেতু হাইড্রোজেন গ্যাস না, সরি, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছিল, তাহলে যেহেতু অ্যাসিড সমূহ পানিতে দ্রবীভূত বা বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়নে পরিণত হয়, এই দিক দিয়েও আমরা অ্যাসিডের একটা সংজ্ঞা দিতে পারি। এবং এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল পদার্থ পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। আবার খেয়াল করো, অ্যাসিডের সংজ্ঞায় আরেকটা হিসেবে আমরা কি বলতে পারি, যে সকল পদার্থের অণু পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। তাহলে অ্যাসিডের দুইটা সংজ্ঞা আমি তোমাদেরকে দিলাম, যে কোনো সংজ্ঞা তোমরা শিখে লিখে রাখতে পারো বা পরীক্ষার খাতায় লিখতে পারো। তোমাদের বইতে অবশ্য দ্বিতীয় সংজ্ঞা যেটা আছে, দ্বিতীয় সংজ্ঞাটাই তোমাদের বইতে লেখা আছে। তো আশা করছি এমনিতে দুইটা সংজ্ঞাই বুঝেছো তোমরা। এটা দুইটা সংজ্ঞা বাসায় ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এখন এই অ্যাসিডের ভিতরে আমরা কিছু অ্যাসিড দেখি, দুই রকমের অ্যাসিড দেখি। মূলত অ্যাসিডগুলোকে ভাগ করতে পারি দুই রকমভাবে, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড আর খনিজ অ্যাসিড কি? জৈব অ্যাসিড হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহে যে সকল অ্যাসিড পাওয়া যায় বা বিভিন্ন উদ্ভিদের দেহে যে সকল অ্যাসিড পাওয়া যায়। দেখো, অ্যাসিডের কমন একটা সাধারণ একটা ধর্ম হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত। আমরা যে সকল টক জাতীয় ফল খাই, যেমন লেবু, কমলা বা তেঁতুল, এই ফলগুলোতে কিন্তু মূলত অ্যাসিড থাকে। এই অ্যাসিডগুলো খুবই দুর্বল প্রকৃতির হয়, এই জন্য এদেরকে আমরা বলি জৈব অ্যাসিড। জীব দেহে পাওয়া যাচ্ছে তাই জৈব। আর খনিজ অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়, তাদেরকে আমরা বলবো খনিজ অ্যাসিড। এই অ্যাসিডগুলো কিন্তু খুবই তীব্র অ্যাসিড হয় এবং এই অ্যাসিডগুলো তো খেতে পারবেই না, এবং তোমার শরীরের সংস্পর্শে আসলে সেখানে কিন্তু পুড়ে যাবে, ক্ষত বা ঘায়ের সৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু পোড়ায়, আমরা জানতে পারি। অ্যাসিডের নাম শুনলেই তো বুঝি অ্যাসিড পুড়িয়ে ফেলে, তাই না? তাহলে দেখো, অ্যাসিড দুই রকম, একটা জৈব অ্যাসিড আর একটা খনিজ অ্যাসিড। এই জৈব অ্যাসিড খনিজ অ্যাসিড কাদেরকে বলবো? জৈব অ্যাসিড হচ্ছে বিভিন্ন জীব দেহে আমরা যে অ্যাসিড পাই তাকে বলবো জৈব অ্যাসিড, আর বিভিন্ন খনিজ পদার্থ থেকে আমরা যে অ্যাসিড পাই তাকে আমরা বলবো খনিজ অ্যাসিড। এই জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিড এগুলোকে আবার আরেকভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে এরা মৃদু অ্যাসিড এবং তীব্র অ্যাসিড। জৈব অ্যাসিড যেগুলো হয় সেগুলো হচ্ছে মৃদু অ্যাসিড হয়, অর্থাৎ তাদের শক্তি কম হয় এবং এগুলোকে আমরা খেতে পারি। আর খনিজ অ্যাসিড যেগুলো, এদের শক্তি হচ্ছে অসংখ্য, তীব্র শক্তির, এগুলোকে আমরা খেতে পারি না, খেতে গেলে আমাদের গলা পুড়ে যাবে, ঘা হবে, ক্ষত সৃষ্টি হবে। তাহলে অ্যাসিডকে আরও দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৃদু অ্যাসিড আর একটা হচ্ছে তীব্র অ্যাসিড। মৃদু অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডগুলোর শক্তি কম। দেখো, শক্তি কম কীভাবে বুঝবো? দুইটা অ্যাসিডের কথা ভাবো, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4 ছিল, আর আরেকটা জৈব অ্যাসিড হিসেবে তোমাদের বইতে একটা নাম দেওয়া ছিল অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এই দুইটা অ্যাসিডকে ভাবো, দুইটা অ্যাসিডেরই যদি 100টা করে অণু নাও, কতগুলো করে অণু? 100টা করে অণু। এই 100টা করে অণুকে যদি পানিতে মেশাও, তাহলে দেখা যাবে কি সালফিউরিক অ্যাসিডের 99টা অণুই পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করেছে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বিযোজিত হয়ে প্রায় 99% অণু বিযোজিত হয়ে 99% হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। অপরদিকে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডকে পানিতে বিযোজিত করি 100টা অণু, তার মধ্যে দেখা যাবে শুধুমাত্র একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন করেছে, বাকি 99টা অ্যাসিটিক অ্যাসিডের অণু বিযোজিত হয়নি। এই বিযোজন মাত্রার উপরে নির্ভর করে আসলে তীব্র হবে নাকি মৃদু হবে। যারা বেশি পরিমাণে বিযোজিত হয়, 99%, 98% বিযোজিত হয়, তাদেরকে আমরা বলি তীব্র অ্যাসিড। আর খনিজ অ্যাসিডগুলো তীব্র অ্যাসিড হয়, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, আর এগুলো খনিজ অ্যাসিডও বটে। আর অ্যাসিটিক অ্যাসিড যেটা, বা তোমাদের বইতে অক্সালিক অ্যাসিড আছে HOOCCOOH, এই অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু মৃদু অ্যাসিড, অর্থাৎ এই অ্যাসিডগুলো পানিতে খুব সামান্য মাত্রায় বিযোজিত হয়ে অল্প কিছু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে। তাহলে অ্যাসিড কয় রকম? দুই রকম, একটা তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিডকে আবার আমরা খনিজ অ্যাসিড বলি, আবার মৃদু অ্যাসিডকে আমরা জৈব অ্যাসিডও বলতে পারি। তাহলে তীব্র অ্যাসিড কি, খনিজ অ্যাসিড কি, মৃদু অ্যাসিড কি, আবার জৈব অ্যাসিড কি, এগুলো আশা করছি তোমরা সবাই পারবে। এখন একটা জিনিস আমাদের এখনই বুঝে রাখতে হবে, এটা আমাদের যখন আমরা পড়বো, ওই কি বলে, ক্ষারক পড়বো, ক্ষারক পড়তে গেলেও এটা আমাদের লাগবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার কাছে আমি দুইটা বিকার দিলাম, একটা বিকারে অ্যাসিড আছে আর একটা বিকারে ক্ষারক আছে। তুমি কিভাবে বুঝবা যে কোন বিকারে অ্যাসিড আছে এবং কোন বিকারে ক্ষারক আছে? এই যে আমরা তো সংকেত দেখে চিনি যে যেই সংকেতের ভিতরে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু তোমাকে যখন বিকারের মধ্যে একটা তরল পদার্থ দেয়া হবে, সেই তরল পদার্থের ভিতরে তো তুমি সংকেতটা দেখতে পাবা না। আমি খাতায় যদি সংকেত লিখে দিই তাহলে তুমি সংকেতটা দেখতে পাচ্ছ। তাহলে এই বিকারের মধ্যে পদার্থটা অ্যাসিড নাকি ক্ষারক, এটা কিভাবে বুঝতে পারবা? এটা বোঝার জন্যে আমরা বেশ কিছু পদার্থ ব্যবহার করি। এই পদার্থগুলোকে বলা হয় নির্দেশক।
তাহলে নির্দেশক হচ্ছে যারা নির্দেশ প্রদান করে। নির্দেশকদের একটা নির্দিষ্ট রং থাকে, একটা নির্দিষ্ট বর্ণ থাকে। এরা অ্যাসিডে গেলে একরকম বর্ণের হয়ে যায়, ক্ষারকের মধ্যে গেলে আরেক রকম বর্ণ হয়ে যায়। এদের এই বর্ণের পরিবর্তন লক্ষ্য করে আমরা বুঝতে পারি কোনো একটা পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক নাকি নিরপেক্ষ। এই পদার্থগুলোকে আমরা বলি নির্দেশক। তাহলে নির্দেশকের সংজ্ঞা যদি আসে বা নির্দেশক কাকে বলে এই প্রশ্ন যদি আসে, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবে যে সকল পদার্থ নিজেদের বর্ণের পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। আবার খেয়াল করো, কোনো একটি পদার্থ নিজেদের বর্ণের পরিবর্তনের মাধ্যমে অন্য একটি পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক তা নির্দেশ প্রদান করে তাদেরকে নির্দেশক বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সবথেকে কমন যে উদাহরণ সেটা হচ্ছে লিটমাস পেপার। এটা হচ্ছে লাইকেন নামক একটা গাছ আছে, সেই গাছের নির্যাস থেকে এই লিটমাস কাগজটা তৈরি করা হয়। এই লিটমাস কাগজ প্রথমে তৈরি করলে তার রঙটা হয় লালচে, এবং এটাকে যদি আমরা ক্ষারকের মধ্যে দিই তাহলে তার রং হয়ে যায় নীল। অর্থাৎ তাহলে লিটমাস কাগজ দুই রকমের রঙের হতে পারে, লাল রঙের এবং নীল রঙের। লাল রঙের লিটমাস কাগজকে অ্যাসিডের মধ্যে অ্যাসিডের থাকলেই লাল হয়, তো এই লাল রঙের লিটমাস কাগজকে যদি আমরা ক্ষারকের মধ্যে ডুবাই তাহলে এটা নীল রং ধারণ করে। আর নীল রঙের লিটমাস কাগজকে যদি আমরা অ্যাসিডের মধ্যে ডুবাই তাহলে এটা লাল রং ধারণ করে। এই লিটমাস কাগজের রঙের পরিবর্তন দেখেই তাহলে আমরা কিন্তু বুঝতে পারি কোনো একটা পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক। আরও কিছু নির্দেশক রয়েছে, যেমন ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। যেমন ফেনফথেলিন অ্যাসিডের মধ্যে বর্ণহীন থাকে, কিন্তু ক্ষারকের মধ্যে গেলেই এটা কিন্তু গোলাপি বর্ণ ধারণ করে, পিঙ্ক বা এরকম গোলাপি বর্ণ ধারণ করতে থাকে। আবার মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড এরা কিন্তু অ্যাসিডের মধ্যে লাল বর্ণ ধারণ করে, কিন্তু ক্ষারকের মধ্যে দিলে এটা কিন্তু হলুদাভ বর্ণ ধারণ করে। অ্যাসিডের মধ্যে লাল আর ক্ষারকের মধ্যে হলুদাভ বা হলুদ রঙের বর্ণের দেখা যায়। তাহলে এই সকল পদার্থগুলোকে দিয়ে আমরা কিন্তু অ্যাসিড নাকি ক্ষারক এটা নির্দেশ করতে পারি। কোনো একটা বিকার নিলাম, বিকার মধ্যে একটা লাল লিটমাস পেপার দিলাম, তাহলে ওটা নীল হয়ে গেল। তাহলে কি বুঝবো? তাহলে আমরা বুঝবো বিকারের মধ্যে ক্ষারক রয়েছে। আবার কোনো একটা বিকার নিলাম, সেই বিকারের মধ্যে নীল লিটমাস পেপার দিলাম, এটা লাল হয়ে গেল। তাহলে কি নির্দেশ করবে? তাহলে নির্দেশ করবে এর মধ্যে অ্যাসিড আছে, যেহেতু লাল লিটমাস পেপার আর নীল লিটমাস পেপার লাল হয়ে গিয়েছে। কিন্তু খেয়াল করো, ধরো একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে লাল লিটমাস পেপার দিলাম, লালই রয়ে গেছে। তাহলে কি বুঝবো? তোমাদের মনে তাহলে বলতে পারো যে স্যার এটা তাহলে অ্যাসিড হবে, কারণ যেহেতু লালই রয়েছে, নীল তো হয়নি, সুতরাং অ্যাসিড হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু দুইটা সিদ্ধান্ত আসতে পারে, একটা পদার্থটা অ্যাসিড অথবা পদার্থটা নিরপেক্ষ। কারণ নিরপেক্ষ পদার্থ তো লিটমাস কাগজের সাথে বিক্রিয়া করে কোনো বর্ণের পরিবর্তন ঘটাবে না। তখন আমাদের নিশ্চিত হওয়ার জন্য আবার নীল রঙের একটা লিটমাস পেপার দিতে হবে। নীল রঙের লিটমাস পেপার দেওয়ার পর যদি সেটা লাল হয়ে যায় তাহলে বুঝবো আমরা ওই বিকারটাতে অ্যাসিড রয়েছে। আর নীল রঙের লিটমাস পেপার দিলে যদি নীলই থাকে তাহলে বুঝবো এটা নিরপেক্ষ। তাহলে খেয়াল করো, রঙের পরিবর্তন হলেই নিশ্চিত হতে পারবো আমরা। লাল লিটমাস পেপার দিলাম, লালই রয়েছে, নিশ্চিত হতে পারবো না। দুই রকম হতে পারে, হয় অ্যাসিড না হয় নিরপেক্ষ। তখন নীল দিব, নীল দিলে লাল হলে অ্যাসিড, আর নীল দিলে নীলই থাকলে তখন সেটা নিরপেক্ষ। তাহলে আশা করছি যে এই বর্ণ পরিবর্তন করে কিভাবে অ্যাসিড, ক্ষারক বা নিরপেক্ষ পদার্থ নিশ্চিত করা যায় সেটা তোমরা বুঝেছো, এবং নির্দেশক কি এটা তোমরা পারবে। এগুলো যদি বুঝে থাকো তাহলে এখন আমি তাহলে অ্যাসিডের কিছু ধর্ম বলি। এই ধর্মগুলো একটু দেখো। প্রথমে ভৌত ধর্মের দিকে তাকাই কিছু। যেমন প্রথমে বললাম অ্যাসিডটা কীরকম হবে? টক স্বাদযুক্ত, অর্থাৎ অ্যাসিডকে মুখে দিলে টক টক লাগবে। তবে এটা জৈব অ্যাসিডের ক্ষেত্রে টকের স্বাদটা অনুভব করবে। খনিজ অ্যাসিডের স্বাদ নেওয়ার দরকার নেই, খনিজ অ্যাসিডের স্বাদ নিতে গেলে জিভ পুড়ে যেতে পারে। অবশ্য খনিজ অ্যাসিডের মধ্যে অনেক অনেক বেশি পানি মিশিয়ে ওটাকে লঘু করে তারপর কিন্তু স্বাদ নেওয়া যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে অ্যাসিড টক স্বাদযুক্ত হয়। তারপর অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। এরপরে কি হবে? অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, অ্যাসিডকে আমরা যদি কোনো কার্বনেটযুক্ত লবণের সাথে বিক্রিয়া ঘটাই, অ্যাসিডের সাথে যে কোনো কার্বনেটযুক্ত লবণ, যেমন সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তো অ্যাসিড ধরো একটা অ্যাসিড নাও HCl অ্যাসিড, HCl অ্যাসিডের সাথে একটা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটাও, তাহলে HCl প্লাস ক্যালসিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে কি? এগুলোকে আয়নে ভাগ করে ফেলো, H প্লাস Cl মাইনাস, আর ওখানে পটাশিয়াম কার্বনেটের ক্ষেত্রে K প্লাস এবং CO3 2-, এটা যদি করি তাহলে দেখা যাবে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে যে এই যে তোমার ক্যালসিয়াম আয়ন গিয়ে
ওখান থেকে তোমার হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিজে ক্যালসিয়াম বসে যাবে, সেক্ষেত্রে তোমরা CaCl, আর ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে ক্লোরিনকে দিবে, সেক্ষেত্রে হবে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এবং এই হাইড্রোজেন গিয়ে ওই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে H2CO3। এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যায়, কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। সুতরাং মোট আমরা বিক্রিয়ার পরে উৎপাদ হিসেবে কি পাবো, উৎপাদ হিসেবে পাবো যে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস পানি H2O। তাহলে এক্ষেত্রে খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু পেয়েছি। তাহলে এই যে অ্যাসিড কোনো কার্বনেট যুক্ত লবণের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এটাও কিন্তু অ্যাসিডের একটা ধর্ম। তাহলে দেখো এই ধর্মগুলো গেল। এরপরে আমরা আরও কিছু ধর্ম দেখতে পাই অ্যাসিডের ক্ষেত্রে, যেমন অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিডের ভিতরে যদি ফেনফথ্যালিন দ্রবণ দেওয়া যায় তাহলে ফেনফথ্যালিন দ্রবণ অ্যাসিডের মধ্যে বর্ণহীন হয়ে যায়, বা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড দ্রবণ অ্যাসিডের মধ্যে লাল রং ধারণ করে, বা জবা ফুলের রসও যদি দেওয়া যায়, জবা ফুলের রস অ্যাসিডের মধ্যে লাল বর্ণ ধারণ করে। এগুলো তো গেল অ্যাসিডের ধর্ম। আচ্ছা, অ্যাসিডের আরেকটা ধর্মের কথা বলি, সেটা হচ্ছে অ্যাসিড কিন্তু ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে কিভাবে লবণ ও পানি উৎপন্ন করে সেটা আমরা ক্ষারক যেদিন পড়বো সেই দিন আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে অ্যাসিডের ধর্ম এবং ব্যবহার তো গেল। অ্যাসিডের ধর্মগুলো তো পারবে আশা করছি সবাই। এরপরে দেখো অ্যাসিডের কিছু ব্যবহার রয়েছে, এই অ্যাসিডের ব্যবহারগুলো একটু ভালো করে খেয়াল করো। অ্যাসিডের প্রধান ব্যবহারের মধ্যে দেখো 1 নম্বর ব্যবহার হিসেবে কি বলতে পারি, জৈব অ্যাসিড আমাদের দেহে খুবই দরকারি। এগুলোর মধ্যে স্করবিক অ্যাসিড বা ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারভি নামক রোগ হয়। দেখো জৈব অ্যাসিডের মধ্যে ভিটামিন সি যেটা আমরা খাই সেটা কিন্তু আসলে মূলত এক ধরনের জৈব অ্যাসিড বা স্করবিক অ্যাসিড। এটা যদি আমরা না খাই তাহলে এর অভাবে স্কারভি নামক রোগ হতে পারে। দ্বিতীয়তে আমরা বলতে পারি বিভিন্ন প্রকার সার যেমন ইউরিয়া, পটাশ, ফসফেট প্রভৃতি তৈরিতে খনিজ কারখানায় কিন্তু এই খনিজ অ্যাসিড ব্যবহার করা হয়। 3 নম্বরে বলতে পারি বিভিন্ন রকম টয়লেট পরিষ্কারক তৈরিতেও আমরা এই অ্যাসিড ব্যবহার করে থাকি। 4 নম্বরে বলতে পারি বিভিন্ন গহনা তৈরিতে স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকেন। 5 বলতে পারি ব্যাটারি তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমাদের বাসায় যে IPS এর ব্যাটারি রয়েছে বা তোমাদের বাসায় UPS ব্যবহার করা হয়, সেই UPS এর মধ্যে যে ব্যাটারিগুলো থাকে এইগুলোর মধ্যে কিন্তু আসলে মূলত এই সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। 6 আমরা বলতে পারি যে সাপের উপদ্রব কমাতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা জানো, এটা ছোটোবেলা থেকেই পড়ে এসেছো, সাপের উপদ্রব কমানোর জন্য কার্বলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। কার্বলিক অ্যাসিডের একটা দুর্বার কটু গন্ধ থাকে যেটা সাপ সহ্য করতে পারে না, এজন্যে যেখানে কার্বলিক অ্যাসিড থাকে তার আশেপাশে কিন্তু সাপ আসে না। এরপরে আমরা বলতে পারি যে আমাদের খাবার হজম করার জন্য পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা তীব্র অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরে পাকস্থলীতে উৎপন্ন হয় খাবার হজমের জন্য। এই জন্য যখন আমাদের খাবার সময় হয় ঠিক সেই সময়ে কিন্তু পাকস্থলী থেকে HCl গ্যাস অ্যাসিডটা উৎপন্ন হয়। যদি তুমি সঠিক সময়ে খাবার না খাও তাহলে কিন্তু তোমার শরীরে HCl অ্যাসিডটা উৎপন্ন হবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড হওয়ার কারণে তোমার পাকস্থলীর দেয়াল কিন্তু আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে। যে কারণে নিয়মিত কিছুদিন যদি নির্দিষ্ট সময়ে খাবার না খাওয়া হয় তাহলে কিন্তু এই অ্যাসিডের প্রভাবে পাকস্থলীর প্রাচীর কিন্তু ক্ষয় হতে হতে একসময় অ্যাসিডিটি সৃষ্টি হয়। তখন বুকে বা পেটে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং ওষুধ খেতে হয় তখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপর 8 দেখো, 8 আমরা বলতে পারি ডিটারজেন্ট, রং, কীটনাশক ও কাগজ শিল্পে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপরে 9 নম্বরে আমরা বলতে পারি বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে ধাতু আহরণ ও রকেটের জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে আশা করছি তোমরা এই যে অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কত প্রকার, কি কি, অ্যাসিডের ধর্ম কি, অ্যাসিডের ব্যবহার কি কি, এগুলোর সবাই খুব ভালো করে বুঝেছো এবং এটা তোমরা বাসায় ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু অনেক সৃজনশীল প্রশ্ন আসে। একটা উদ্দীপক দিবে, উদ্দীপকের মধ্যে একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া থেকে এরপর তোমাদের সৃজনশীল লিখতে দিবে। তো সেক্ষেত্রে এই বিক্রিয়াতে থাকবে একটা অ্যাসিড দেওয়া থাকবে, গতে দিবে অ্যাসিডের উদ্দীপকের যৌগটির ধর্মগুলো লেখো, আর ঘতে দিবে উদ্দীপকের যৌগটির ব্যবহারগুলো লেখো। তো সেক্ষেত্রে অ্যাসিডের ধর্ম এবং অ্যাসিডের ব্যবহার তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে আজকে পর্যন্তই, আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেল। আগামী ক্লাসে আমরা ক্ষারক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং বাসায় ক্লাসটা ভালো করে একটু পড়ালেখাটা করো। সবাই পড়ালেখা করে তোমরা লিখেছো কিনা সেগুলো আমাকে নিচে কমেন্টের ঘরে জানাবে যে জি স্যার আমি অ্যাসিডের ধর্ম এবং ব্যবহার শিখে লিখেছি। লিখার পরে তোমাদের যে খাতা, সেই খাতার ছবি তুলে ছবিটা আমার মন্তব্যের ঘরে তোমরা দিবা।
দেখবো আমি যে তোমরা আসলেই লিখেছো কিনা। আজকের মতো এই পর্যন্তই।